রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ। তাক লাগানো নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি সিইসির। শুক্রবার বঙ্গভবনের শপথ জানালেন চিফ হুইপ। জরুরি প্রয়োজনে স্পট মার্কেট থেকে 14 কার্গো এলএনজি কিনেছে সরকার। 100 মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সহ 10 প্রকল্পে একনেকের অনুমোদন। ভারতের সঙ্গে সম্পর্কে জাতীয় স্বার্থই অগ্রাধিকার পাবে বললেন রিজভী। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন মনোভাবের ঘোষণা। এবং কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণ হারানো 5 বাংলাদেশের 4 জনই একই পরিবারের। কুষ্টিয়ায় নিহতের বাড়িতে শোকের মাতম। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি রাশিদা সুলতানা রিঙ্কু। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এই নির্বাচনের দিকে বিশ্ববাসী তাকিয়ে রয়েছে বলে মত দিয়েছেন সিইসি ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এএমএম নাসির উদ্দিন। নির্বাচন সামনে রেখে বুধবার দুপুরে ইসি ভবনের নিজ দফতরে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে স্পিকার, সংসদ, সচিবালয়, সরকার ও বিরোধী দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা মিলেছে। সুন্দর ভোট আয়োজনে সবাই আত্মবিশ্বাসী বলেও জানান তিনি। এমআর আসাদের রিপোর্ট। একদিন পরেই সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। এ নিয়ে ব্রিফিং করেন নির্বাচনী কর্তা এবং সিইসি এএমএম নাসির উদ্দিন। নিজ দপ্তরে নির্বাচন নিয়ে কমিশনের প্রস্তুতি সম্পর্কে জানান তিনি। 11 দলীয় ঐক্যের দুটো ভ্যালিড এবং সরকারি দল যে বর্তমান বিএনপি, ওনাদের মনোনয়নটাও ভ্যালিড। সিইসি বলেন, ভোটের দিন সংসদ সচিবালয়ে প্রচারণা চালানোর সুযোগ নেই। বৃহস্পতিবার দুপুর 2টায় ভোট শুরুর পর বিকেল 5টার পর ভোটের ফলাফল ঘোষণা করা হবে। কাউন্টিংটা শেষ হয়ে যাবে, তখন সিইসি অ্যাজ নির্বাচনী কর্তা ওই যে রেজাল্টটা অ্যানাউন্স করে দিবেন। ভোটের দিন ইন দ্য হাউস ওখানে প্রচার করতে পারবে। বাইরে যদি ওনারা করলে এটা তো আমার আইনের মধ্যে তখন নিষেধ নাই। এই নির্বাচন ঘিরে আন্তর্জাতিক মহলের আগ্রহের কথা উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, সুন্দর ভোট আয়োজনে আত্মবিশ্বাসী সংশ্লিষ্টরা। একজন রাষ্ট্রপতি মেয়াদ শেষের আগে পদত্যাগ করলেন, সুতরাং এখানে কে রাষ্ট্রপতি হবেন, এখানে এইটা একটা সবার একটা আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে। তো রিজাইন করার পরে তো এটা যদি রিজাইন না করতেন, উনি যদি নর্মাল ট্রেনিংও শেষ করে যেতেন, ন্যাচারাল কোর্সে যেতেন, তাহলে হয়তো মানুষ এত আগ্রহ করে দেন। নির্বাচনী কর্তার পক্ষ থেকে বিশেষ কাউকে আমন্ত্রণ জানানো হয়নি উল্লেখ করে ভোট কার্যক্রম সরাসরি সম্প্রচারের কথাও জানান সিইসি। বাইরে ওনারা যদি কেউ দাওয়াত দিয়ে থাকেন আমি জানি না, এটা আমি জানি না, তবে আমরা কিন্তু কেউ স্পেশাল দাওয়াত দিইনি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। আগামী শুক্রবার দেশের 23তম রাষ্ট্রপতি শপথ বঙ্গভবনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বুধবার বিকেলে সংসদে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এই বিষয়টি নিশ্চিত করেন তিনি। চিফ হুইপ বলেন, সব সংসদ সদস্যদের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ভোট চাওয়া হয়েছে। সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বলে মন্তব্য করেন তিনি। আমরা আজকের সংসদীয় দলের সভায় মাননীয় সকল সংসদ সদস্যদের কাছ থেকে আমরা তার পক্ষে ভোট চেয়েছি এবং বলেছি যে আগামীকালকে সবাই আমরা 1:30টার মধ্যে এখানে উপস্থিত হবো। ইনশাআল্লাহ 2টা থেকে ভোট শুরু হবে, 5টার মধ্যে ভোট গণনা হবে। আমরা যা সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে, তাহলে এই রকমের ইলেকশন কমিশন, আমরা এবং সংসদ সবাই মিলে যে সিদ্ধান্ত নিয়েছি যে নির্বাচন শুরু হওয়ার 5 মিনিট আগে থেকে আমাদের লাইভ টেলিকাস্ট হবে। বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে বারবার কাঁদলেন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ দায়িত্ব পালনের কথা উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দায়িত্ব পালনকালে তার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে কিংবা অজান্তে কারো মনে আঘাত দিয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করেন তিনি। নেতাকর্মীদের কাছে দোয়া চেয়ে রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান। সভায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ও দলীয় সংসদ সদস্যদের মির্জা ফখরুলের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখতে যাচ্ছে দেশের মানুষ। সেখানে ভোটাধিকার প্রয়োগ করবেন সংসদ সদস্যরা। এবার মোট ভোটার ৩৪৯ জন। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানের প্রক্রিয়া নিয়ে আরও জানাচ্ছেন নাসির উদ্দিন।
1991 সালে রাষ্ট্রপতি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হয়েছিল। এরপর দীর্ঘদিন সরাসরি নির্বাচন হয়নি। ৩৫ বছর পর আবারও রাষ্ট্রপতি পদে ভোট দেখতে পাবেন দেশবাসী। জাতীয় সংসদে সব মিলিয়ে 247টি আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠ বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অপরদিকে 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই দুই প্রার্থীকে ভোট দেবেন সংসদ সদস্যরা। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার 349 জন। সংসদ কক্ষে প্রবেশের সময় সংসদ সচিবালয় থেকে সরবরাহ করা আইডি কার্ড সঙ্গে রাখতে হবে এমপিদের। নিজ আসনে বসার পর সহায়তাকারী কর্মকর্তার কাছ থেকে নিজের নাম ও বিভক্তি নম্বর মুদ্রিত ব্যালট পেপার নিতে হবে। ব্যালটের চেক মুড়িতে নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে তা সহায়তাকারী কর্মকর্তার কাছে ফেরত দিতে হবে। নির্ধারিত অংশে পছন্দের প্রার্থীর নামের বিপরীতে নির্দিষ্ট ফাঁকা স্থানে নিজের পূর্ণ নাম লিখে ভোট দিতে হবে। ভোট দেয়া শেষ হলে ব্যালট পেপার নির্ধারিত ব্যালট বাক্সে জমা পড়বে। ভোট গ্রহণের জন্য সংসদ সদস্যদের বৈঠকে কোনো ধরনের নির্বাচনী প্রচার, বক্তব্য বা ভাষণ দেয়া যাবে না। বিকেল 5টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা শুরু হবে। কতজন ভোট দিয়েছেন, কতটি ব্যালট বৈধ ও বাতিল হয়েছে এবং কতটি ব্যালট অব্যবহৃত রয়েছে সবকিছুই হিসেব করা হবে। এরপর প্রার্থীদের প্রাপ্ত বৈধ ভোট গণনা করা হবে। সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবেন নির্বাচনী কর্মকর্তা। পরে নির্বাচন কমিশন থেকে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন বিবেচনায় স্পট মার্কেট থেকে 14 কার্গো এলএনজি কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার বিকেলে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির 26তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। এদিন সভায় শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের 2টি করে মোট 4টি প্রস্তাব এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের 1টি করে প্রস্তাব উত্থাপন করা হয়। এর মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবটি নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করেছে কমিটি। 9,333 কোটি 58 লাখ টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। বুধবার সকালে পরিকল্পনা কমিশনে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় 6টি নতুন এবং 4টি সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোতে সরকারি অর্থায়ন থাকছে প্রায় 8,500 কোটি এবং ঋণ হিসেবে সংস্থান হবে 800 কোটি টাকা। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত হয় একনেক সভা। এতে 11টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। আলোচনা শেষে 9,300 কোটি টাকা বরাদ্দে 10টি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের সামনে এর বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকি। Capacity development for smart maintenance technology of bridges under roads and highways department in Bangladesh. এই ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে ব্রিজগুলোর প্রতি মুহূর্তে কি ধরনের পরিবর্তন ঘটছে সেটা সেন্ট্রালি মনিটর করা যায়। প্রকল্পের মোট খরচ হচ্ছে 115 কোটি 73 লক্ষ 25 হাজার টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনা প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ এবং সড়ক ও জনপদ অধিদপ্তরের সেতুসমূহের আধুনিক রক্ষণাবেক্ষণ প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রকল্প। গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্প। এই প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগ হচ্ছে উদ্যোগী বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এটার বাস্তবায়নকারী সংস্থা। ঢাকা মেডিকেল কলেজের অনেকগুলো স্থাপনা, মেডিকেল কলেজের যে ছাত্রাবাস, সেই ছাত্রাবাস সহ আরও বেশ কিছু অনাবাসিক ভবন এবং আরও অন্যান্য বিষয় এর মধ্যে সংযুক্ত আছে। এই প্রকল্পটি অনুমোদন করা হয়েছে। এছাড়া লালমনিরহাটে ধরলা নদীর ভাঙন থেকে রক্ষা এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণ সংক্রান্ত 2টি প্রকল্প রয়েছে। ধরলা নদীর ডান তীরের ভাঙন হতে লালমনিরহাট জেলার সদর উপজেলা রক্ষা করার একটা প্রকল্প। এটা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগী সংস্থা। পানি সম্পদ মন্ত্রণালয় এক্ষেত্রে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। চলমান হবে এবং বাঁশবাড়িয়া ঘাট, এই ফেরিঘাটটাকে যথার্থভাবে তৈরি করা, তার জন্য যা
প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা। জামালপুরের মাদারগঞ্জে 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও রামু সেনানিবাসের অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদিত তালিকায় রয়েছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থই অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বলেন, দিল্লির আমন্ত্রণে তাদের কোনো স্বার্থ জড়িত থাকলে সেদিকে কোনোভাবেই এগোবে না বাংলাদেশ। একই সঙ্গে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপির আপোষহীন মনোভাব তুলে ধরেন রিজভী। মফিউর রহমানের রিপোর্ট। বুধবার সকালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের নেয়া বিভিন্ন কল্যাণমুখী কর্মসূচি জনগণের কাছে তুলে ধরতে মাঠে থাকবে স্বেচ্ছাসেবক দল। জনগণের কল্যাণার্থে যে কর্মসূচি সরকারের প্রধানমন্ত্রী নির্বাচনের প্রাক্কালে দিয়েছেন, ম্যানিফেস্টোর মাধ্যমে ৩১ দফার মাধ্যমে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে আমরা কাজ করছি। এ সময় ভারত সফর নিয়ে এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, স্বার্থ নিয়ে ভারত আমন্ত্রণ জানালে এগোবে না বাংলাদেশ, কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে। সার্বভৌমত্বকে শ্রদ্ধা করার ভিত্তিতে সকল দেশের সাথেই আমাদের প্রধানমন্ত্রী তিনি সম্পর্ক রাখবেন, কিন্তু ভিতরে যদি কোনো শর্ত থাকে তাহলে সেই শর্ত দিয়ে কখনো বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হবে আমরা প্রত্যেকের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করব, প্রত্যেকের সার্বভৌমত্বকে সম্মান করব। দলের নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ড মানুষের কাছে পৌঁছে দিতে সংগঠনকে ভূমিকা রাখতে হবে। সামাজিক সুরক্ষা কর্মসূচি তাদের প্রধান দায়িত্ব এইটিকে জনগণের মধ্যে প্রতিষ্ঠিত করা, এটা স্বেচ্ছাসেবক দলেরই দায়িত্ব। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। বর্তমান সময়ে গণমাধ্যম নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে দাবি করে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এর আগে গণমাধ্যম কখনোই এতটা স্বাধীনতা ভোগ করেনি বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে তথ্য ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন, সাংবাদিকতার মতো মহান পেশাকে যারা ফ্যাসিবাদের দালালে পরিণত করতে চায় তাদের চিহ্নিত করতে হবে। একই সঙ্গে সাংবাদিকতার পরিচয়পত্র ব্যবহার করে যারা চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলিংয়ে জড়িত তাদের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও জানান তথ্যমন্ত্রী। স্বাধীন বাংলাদেশে এত স্বাধীনতা গণমাধ্যম এর আগে আর কখনোই ভোগ করে নাই। সাংবাদিকতার মতো মহান পেশাকে যারা ফ্যাসিবাদের দালালে পরিণত করতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে। আমরা দেশে সাংবাদিকতা জগতে একটা নতুন সুস্থ ইকোসিস্টেম তৈরি করতে চাই। শুধু প্রিন্ট মিডিয়া নয়, ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, ওভার দ্য টপ, ওটিটি, সমস্ত জায়গাতেই আমরা একটা নিউ ডিজিটাল আধুনিক মিডিয়া ইকোসিস্টেম তৈরি করতে চাচ্ছি। স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন ২৪শে জুলাই সংগঠিত মানবতাবিরোধী অপরাধ মামলার অভিযুক্ত সাবেক মন্ত্রী দীপুমণি। মেয়ের টানি দীপাবলি নেওয়াজের আবেদনে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দীপুমণির ৪ দিনের মুক্তির আবেদন করা হয়েছিল। ৪ দিনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছিলাম। তো জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে ১২ ঘন্টার আবেদন মঞ্জুর করেন, প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে এখনও আনুষ্ঠানিক অভিযোগ গঠন হয়নি তাদের বিরুদ্ধে তদন্ত চলমান বলে জানালেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তদন্ত শেষ হওয়া মাত্রই অভিযোগ গঠন করার কথাও জানান তিনি। সম্প্রতি অভিযোগ ছাড়াই ট্রাইব্যুনালে আটক রাখা নিয়ে কিছু বিদেশি মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমে যে দাবি করা হয়েছে তা সঠিক নয় বলে মোহনা টেলিভিশনকে এক সাক্ষাৎকারে এসব জানান চিফ প্রসিকিউটর। মুদাসসির আলীর বিশেষ প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন তারিকুল ইসলাম খোকন।
সম্প্রতি কিছু বিদেশি মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩-এর কিছু প্রক্রিয়াগত ত্রুটি এবং ১৯৯৮ সালে রোম সংবিধির মাধ্যমে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি উঠেছে। প্রক্রিয়াগত ত্রুটির মধ্যে একটি হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রুল ৯৫ অনুযায়ী কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়া কাউকে ১ বছরের বেশি আটক রাখা যাবে না, যদিও কেউ কেউ ১ বছরের বেশি সময় ধরে আটক আছেন। আবার ওই আইনে ব্যতিক্রম পরিস্থিতিতেও ১ বছরের অধিক সময় আটক রাখতে পারবে বলে উল্লেখও আছে। আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই আটক থাকার বিষয়ে জানতে চাইলে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, যাদের বিরুদ্ধে এখনো ফর্মাল চার্জ দেওয়া হয়নি তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন চলছে এবং ইনভেস্টিগেশন খুব তাড়াতাড়ি শেষ হবে বলে আমরা প্রত্যাশা করি এবং ইনভেস্টিগেশন রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে তাদের বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল করা হবে। এছাড়াও রুল ৯৩-এ বলা আছে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার সময় অভিযোগের একটি কপি সংশ্লিষ্ট ব্যক্তিকে দিতে হবে, তবে কারোর ক্ষেত্রে সেটি করা হয়নি। তার ব্যাখ্যাও দেন চিফ প্রসিকিউটর। পলাতক আসামিদের যে একটা আইনগত প্রক্রিয়া আছে সেইগুলো এখন চলছে, এগুলো যখন সম্পন্ন হয়ে যখন কেসটা বিচারের জন্য প্রস্তুত হবে তখনই তাদেরকে সমস্ত পেপারস সরবরাহ করা হবে। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধির ৮২(১) খ অনুচ্ছেদে বলা হয়েছে আনুষ্ঠানিক অভিযোগ ছাড়া অন্তর্বর্তী মুক্তি বা জামিন দেয়া বা না দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার অধিকার থাকার কথা, যা বাংলাদেশের আইসিটি অ্যাক্টে নেই। এ বিষয়ে চিফ প্রসিকিউটর জানান, রোম স্ট্যাটিউট তো হয়েছে ২০১০ সালে, তো ২০১০ সালে আমাদের আইন তো ১৯৭৩ সালে হয়েছে। আবার দাবিও উঠেছে আসামি পক্ষে পর্যাপ্ত আইনজীবী না থাকা, যদিও সব আসামিদের আইনি অধিকার রাষ্ট্রপক্ষ তদারকি করে যাচ্ছে বলে দাবি চিফ প্রসিকিউটরের। অনেক আইনজীবী আছে যারা এখানে এই কুখ্যাত আসামিদের পক্ষে মামলা করতে চান না, তাদের পক্ষে আমরা উপযুক্ত আইনজীবী নিয়োগ করে তাদের স্টেট ডিফেন্স লয়ার হিসেবে তার সকল সুযোগ সুবিধা তাদেরকে আমরা দিচ্ছি। তবে বাংলাদেশের পরিস্থিতি জটিল হওয়ায় এবং দেশের আইনকে একেবারেই উপেক্ষা করে হুবহু আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা সম্ভব নয় এবং উচিত নয় বলেও জানান তিনি। আমাদের যে ১৯৭৩ সালের আইন, এটা যতদূর রোম স্ট্যাটিউটের সাথে সামঞ্জস্যপূর্ণ অতটুকু আমরা ফলো করব, আর বাকিটা আমাদের আইনটাই প্রাধান্য পাবে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে ৪টি অঞ্চলে ভাগ করে রিকশা চলাচলের নীতিমালা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। বুধবার সকালে প্রতিষ্ঠানটির পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণ, রাজস্ব আদায় ও উচ্ছেদের সমন্বিত অভিযানে তিনি কথা বলেন। বিপণী বিতানে মালিকদের কর পরিশোধের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, যারা এখনও কর পরিশোধ করেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএসসিসি প্রশাসন। দোকান মালিকদের সামনের জায়গা নিজেদের পরিষ্কার রাখতে ব্যর্থ হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আগামী 2 সপ্তাহের মধ্যে ফুটপাতের হকারদের শৃঙ্খলায় ফেরানো হবে বলেও জানান তিনি। ঢাকা দক্ষিণের 4টা অঞ্চলে ভাগ করা হবে। এই 4টা অঞ্চলে রিক্সা 4টা অঞ্চলে চলবে, তারা অন্য কোনো অঞ্চলে যেতে পারবে না। উত্তরে রিক্সা দক্ষিণে আসতে পারবে না, কেরানীগঞ্জ ড্যামরা রিক্সা ঢাকা শহরে ঢুকতে পারবে না। কাজে আমরা অঞ্চল ভিত্তিক ভাগ করে দেব। আর কিছু কিছু রাস্তা আছে যে রাস্তাগুলোতে আমরা রিক্সা চলাচলের জন্য আমরা অনুপযোগী মনে করি, সেই জায়গায় রিক্সা চলাচল হবে না। কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত 9 জনের মধ্যে 6 জনের পরিচয় পাওয়া গেছে। শনাক্তদের মধ্যে 5 জন বাংলাদেশি। এরা কুষ্টিয়ায় একই পরিবারের 4 জন এবং নিহত অন্যজন ঢাকার সাভারের বাসিন্দা। বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ভারত সরকার যাতে তাদের খরচে নিহতদের মরদেহ বাংলাদেশে পাঠায় এবং ক্ষতিপূরণ দেয় এমন দাবি জানিয়েছে পরিবারের সদস্যরা। মিলন খন্দকারের সহায়তায় আরও জানাচ্ছেন তাসিন তারিন। বুধবার মধ্যরাতে কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলে আগুনে 9 জন নিহত হন। এদের মধ্যে 6 জন পুরুষ, 2 জন নারী ও 1 শিশু রয়েছে। 60 জনকে জীবিত উদ্ধার করা হয়। গুরুতর দগ্ধ 6 জনকে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। নিহতদের মধ্যে 8 জনই বাংলাদেশি নাগরিক বলে জানা যায়, যারা চিকিৎসা নিতে ভারতে যান। ইতোমধ্যে নিহতদের মধ্যে 5 বাংলাদেশির পরিচয় নিশ্চিত হতে পেরেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা হলেন কুষ্টিয়ার স্বর্ণশীষ দত্ত, আফসানা শিম্মিন, দেবাশিস দত্ত ও আকরাম আলী।
চারজনই একই পরিবারের। দেবাশিস একটি দৈনিক পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। যে হোটেলে এরকম ঘটনা ঘটছে সেই হোটেলে কালকেই উঠেছে, আজকে এখানে আসার কথা ছিল, তার আগে তো ঘটনা উঠেছে। না দাদা নাই, দাদা হয়েছে নাই, দাদা শেষ হয়ে গেছে। এছাড়া ঢাকার সাভারের আহমেদ বাবু নামে একজন নিহত হয়েছেন কলকাতার আগুনে। পরিচয় শনাক্ত আরেকজন ঝাড়খণ্ডের গিরিডি জেলার বাসিন্দা। ফায়ার সার্ভিস বলছে এসি বিস্ফোরণ থেকে হোটেলটিতে আগুনের সূত্রপাত হয়। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে হোটেলের মালিক সহ সব কর্মচারী। হোটেলের মালিকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশজুড়ে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। ওই সময় আরও 1018 জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগেই 2 শিশুর মৃত্যু হয়, বাকি 2 জন সিলেট ও বরিশাল বিভাগের। গত 15 মার্চ থেকে এখনো পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট 922 জনের মৃত্যু হয়েছে। শরীয়তপুর 2 আসনের হতদরিদ্র ও অসহায় পরিবারের সদস্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে নিজ অর্থায়নে 216 জনকে বিনা খরচে বিদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছেন সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ। একই ধারাবাহিকতায় প্রথম ধাপে 53 যুবকের হাতে ভিসা ও বিমান টিকিট তুলে দেওয়া হয়েছে। রাজধানীর মেডকো এন্টারপ্রাইজের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ভিসা ও বিমান টিকিট হস্তান্তর করা হয়। শরীফুর রহমান কিরণ বলেন, অসহায় পরিবারগুলোতে আর্থিক সচ্ছলতা ফেরাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের তারেক রহমানের যে স্বপ্ন আগামী 5 বছরে 1 কোটি লোক পাঠাবে, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা ইনশাআল্লাহ। আমরা চাই যাকে যেই সেক্টরে যার অভিজ্ঞতা আছে সেই সেক্টর কাজে লাগিয়ে এই দেশটা যিনি পরিচালনা করছেন তার হাতগুলিকে আমরা শক্তিশালী করতে চাই। প্রতি বছরের মতো এবারও নানা আয়োজন অনুষ্ঠিত হলো উইন্ডলি অ্যাপারেলসের বাৎসরিক সাংস্কৃতিক উৎসব। সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে 4 দিন ব্যাপী এই উৎসব আয়োজনে ছিল বিভিন্ন ইভেন্টের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রধান পরিচালক কর্মকর্তা ইশরাফিল তালুকদার এতে বলেন, কাজের মানোন্নয়ন তথা প্রতিষ্ঠানের স্বার্থে কর্মীদের উজ্জীবিত করতেই এই আনন্দ আয়োজন। অন্যদিকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মিসবাউদ্দিন খান এই সময় বলেন, কোভিড সহ নানা সংকট মোকাবেলা করে প্রতিষ্ঠানটি সাফল্যের পথে এগিয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের পুরস্কার পেল আইসিসির সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়েও। ডারউইনে জয় গুরুত্বপূর্ণ অবদান রাখা বাংলাদেশের একাধিক ক্রিকেটার উঠে এসেছে র্যাঙ্কিংয়ে। সবচেয়ে বড় লাভ দিয়েছে পেসার হাসান মাহমুদ। আর ব্যাটারদের তালিকায় শীর্ষ 20-এ ঢুকে পড়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার পাশাপাশি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মুমিনুল হকেরও। 5 ধাপে গিয়ে 31 নম্বর উঠেছেন বাঁহাতি এই ব্যাটার। আরেক বাংলাদেশি বোলার মেহেদী হাসান মিরাজও এগিয়েছেন। দ্বিতীয় ইনিংসে 5 উইকেট নেয়া 3 ধাপ উঠে 24 নম্বরে অবস্থান করছেন তিনি। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরেকবার। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ। তাক লাগানো নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি সিইসির। শুক্রবার বঙ্গভবনের শপথ জানালেন চিফ হুইপ। জরুরি প্রয়োজনে স্পট মার্কেট থেকে 14 কার্গো এলএনজি কিনেছে সরকার। 100 মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সহ 10 প্রকল্প একনেক অনুমোদন। ভারতের সঙ্গে সম্পর্কে জাতীয় স্বার্থই অগ্রাধিকার পাবে বললেন রিজভী। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন মনোভাবের ঘোষণা। এবং কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণ হারানো 5 বাংলাদেশির মধ্যে 4 জন একই পরিবারের। কুষ্টিয়ায় নিহতের বাড়িতে শোকের মাতম। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।